ভারতের গোরক্ষকরা যুগে যুগে মুসলমানদের সাথে যে আচরণ করছে, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমি এস.জি. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। আশা করছি পুরো আলোচনায় পাশে পাবো আপনাদের। ভারতের সরকারই আইন নিজের হাতে তুলে নিয়ে তাদের মতো করে, মনের মতো করে, আয়েশ করে, রসিয়ে কষিয়ে মুসলমানদের নাস্তানাবুদ করে চলেছে। নেপথ্যে থাকছে নানা ইস্যু, কখনো রাম শ্যাম কৃষ্ণ নিয়ে, কখনো গরু রক্ষা নিয়ে। নতুন মেয়াদে সেই মানুষটি আবারও সরকার পরিচালনায় নেমেছে। তার কাছ থেকে নতুন কিছু আশা করা যায় না। আর অন্যান্য ইস্যুতে কিছুটা সংস্কার আসলেও মুসলিম নিধনের ক্ষেত্রে সব রসুনের পেছনটা একই। তাই সে দেশে মুসলমানদের ভাগ্য কখনোই কারো অধীনেই সুপ্রসন্ন হবে না। সাম্প্রতিক ঘটনা, ভারতে আবারও নির্মমভাবে 2 মুসলিমকে হত্যা করা হয়েছে। এ সময় গুরুতর আহত হন আরও একজন। ছত্তিশগড়ে গরু পাচারের অজুহাতে 3 মুসলিমকে নির্দয়ভাবে পেটানো হয়। 15 থেকে 20 জনের গণপিটুনিতে ঘটনাস্থলে 2 জন প্রাণ হারায়। মৃত্যু নিশ্চিত হওয়ার পর 2 জনের লাশ টেনে হিঁচুড়ে নিয়ে নদীতে ফেলে দেওয়া হয়। জানা যায়, ভারতের ছত্তিশগড়ে গরু পাচারকারী আখ্যা দিয়ে 2 মুসলমান ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে কট্টর হিন্দুত্ববাদী গোরক্ষকরা। এ ঘটনায় গুরুতর আহত আরও একজনের হাসপাতালে চিকিৎসা চলছে। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে ছত্তিশগড়ের আরাঙে। জানা গেছে, ট্রাকে করে মহিষ নিয়ে যাচ্ছিলেন 3 ব্যক্তি, কিন্তু গরু পাচার করা হচ্ছে সন্দেহে 15 থেকে 20 জনের একটি গোরক্ষক দল ট্রাকটির পিছু ধাওয়া করে। পাটোয়া থেকে মহাসমুন্দ আরাং রোড পর্যন্ত ট্রাকটিকে ধাওয়া করে ওই দলটি। মহানদীর ওপর একটি সেতুতে সেই ট্রাকটিকে আটকায় তারা। তারপর ট্রাকে থাকা মহিষ উদ্ধার করে। পাচারের অভিযোগ তুলে এরপরই চালক এবং তার 2 সঙ্গীকে ট্রাক থেকে নামিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। হামলার মুখে পড়ে পালানোর চেষ্টা করেন ট্রাক চালক এবং তার সঙ্গীরা, কিন্তু শেষ রক্ষা হয়নি। 3 জনকে টানতে টানতে নিয়ে এসে বেধড়ক মারধর করা হয়। সেই হামলায় প্রাণ হারায় 2 জন। শুধু হত্যা করাই নয়, 2 জনের লাশ নদীতে ছুঁড়েও ফেলা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত 2টা থেকে 3টার মধ্যে এই ঘটনা ঘটেছে। পরে মহানদীর পাড় থেকে 3 জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের। এই ঘটনায় নিহতরা হলেন চাঁদ মিয়া ও গুড্ডু খান। আহত হয়েছেন সাদ্দাম কুরেশি। তারা উত্তরপ্রদেশের সাহারনপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের নামে এফআইআর দায়ের করেছে পুলিশ। রায়পুরের পুলিশ সুপার সন্তোষ সিংহ জানিয়েছেন, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানায় 2023 সালের আগস্টে ঘটে যাওয়া ধর্মীয় সহিংসতার জন্য 28 বছর বয়সী এক তরুণকে অভিযুক্ত করা হয়েছিল। ওই এলাকায় দাঙ্গার সময় রাজধানী দিল্লির সীমান্তবর্তী অভিজাত শহর গুরুগ্রামের, যা আগে গুরগাঁও নামে পরিচিত ছিল, কোনো কোনো এলাকা ছাড়াও আরও কয়েকটি জেলায় সংঘর্ষ এবং দোকানপাট ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল। উত্তেজিত হিন্দু ও মুসলিম জনতার মধ্যে এই সংঘর্ষে কমপক্ষে 6 জন নিহত হয়েছিল, যাদের মধ্যে একজন মুসলিম ধর্মীয় নেতাও ছিল। রাজস্থান ও হরিয়ানা সহ বেশ কয়েকটি ভারতীয় রাজ্যে গরু জবাই করা নিষিদ্ধ করা হয়েছে। গত কয়েক বছরে গরু পরিবহন করা অথবা হত্যার সন্দেহে বহু মুসলিমকে পিটিয়ে হত্যাও করা হয়েছে। মনু মানেসার নামের ওই যুবক তার সমর্থকদের কাছে ব্যাপক জনপ্রিয়। সোশ্যাল মিডিয়াতে তার কিছু ফ্যান পেজও আছে। তার ভক্তরা বলছেন যে মনু মানেসার ও তার টিমের তৎপরতার কারণে অর্ধশতাধিক গরুকে রক্ষা করা সম্ভব হয়েছে। কিন্তু স্থানীয় মুসলিম বাসিন্দাদের কাছে মানেসার এবং তার অনুসারীরা হচ্ছে গোরক্ষক, যারা তথ্য প্রমাণ ছাড়া মুসলিমদের ওপর আক্রমণ চালানোর জন্য গরু পাচারের অভিযোগকে কূট চাল হিসেবে ব্যবহার করে থাকে। মানেসার সবসময় দাবি করেন যে তিনি ও তার দল প্রশাসনের সঙ্গে মিলে আইনের আওতার মধ্যেই কাজ করেন। গরু ও হিন্দুত্ববাদকে রক্ষা করা আমাদের দায়িত্ব, কিন্তু আমরা সবসময় প্রশাসনের সঙ্গে কাজ করি। যখনই আমরা গরু পাচারকারীদের ধরি, তাদেরকে আমরা পুলিশের হাতে তুলে দেই, বলেন তিনি। তবে তার এই দাবি নিয়ে অনেকের আপত্তি আছে, কারণ গত কয়েক বছরে মানেসার নিজে
এবং তার অনুসারীরা নিয়মিতভাবে অনেক ছবি ও ভিডিও পোস্ট করেছেন, যাতে কথিত গরু পাচারকারীদের হয়রানি করতে এবং যেসব ট্রাকে করে গোমাংস অথবা গরু পরিবহন করার অভিযোগ উঠছে সেগুলোকে ধাওয়া করে তাতে আগুন ধরিয়ে দিতে দেখা যাচ্ছে। বেশ কিছু ছবিতে তাকে আহত মুসলিম ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে পোজ দিতে দেখা যাচ্ছে। কারো মুখ রক্তাক্ত, কারো মুখ ফুলে গেছে। তিনি এমন ভিডিও শেয়ার করেছেন যেখানে হিন্দু দেবতা রাম এবং গোমাতার প্রশংসা করে মুসলিমদের স্লোগান দিতে বাধ্য করতে দেখা যাচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে জুনায়েদ এবং নাসির নামের দুই মুসলিমকে খুনের জন্য মনু মানেসারের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এছাড়াও তার বিরুদ্ধে অপহরণ, হামলা ও হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ তিনি অস্বীকার করেছেন। প্রতিবেশী রাজ্য রাজস্থানের আদালতে পেশ করা দলিলপত্রে দেখা যায় বজরং দলের গোরক্ষক ইউনিট ওই দুই মুসলিমকে গরু বেচা কেনার সাথে জড়িত থাকার অভিযোগে নুহ থেকে 15 ফেব্রুয়ারি অপহরণ করে। তাদের ওপর নিষ্ঠুর নির্যাতন চালানো হয় এবং একদিন পর হরিয়ানায় আগুনে পুড়ে যাওয়া একটি গাড়িতে তাদের অগ্নিদগ্ধ মৃতদেহ পাওয়া যায়। এই হত্যাকাণ্ডের পর হরিয়ানা পুলিশের পক্ষ থেকে বলা হয় যে মানেসার পলাতক রয়েছেন এবং তারা জানেন না তিনি কোথায় আছেন। সে সময় তাকে গ্রেফতার করার জন্য রাজস্থানের পুলিশ হরিয়ানায় গিয়েছিল, কিন্তু তারা জানায় যে তাকে সেখানে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে মনু মানেসারের নতুন নতুন ভিডিও ছড়িয়ে পড়া অব্যাহত রয়েছে। এসব ভিডিও তার অ্যাকাউন্ট থেকে যেমন শেয়ার করা হচ্ছে, তেমনি ছড়িয়ে পড়ছে তার সমর্থক ও ভক্তদের কাছ থেকেও। সেই সহিংসতার পর মানেসারকে বিভিন্ন ভারতীয় টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে দেখা গেছে। এসব সাক্ষাৎকারে তিনি সহিংসতার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে ভিএইচপি নেতাদের পরামর্শে তিনি সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। সহিংসতার জন্য তিনি স্থানীয় মুসলিম নেতাদের দায়ী করেছেন এবং বলেছেন হিন্দুরা তাদের ধর্ম অথবা গরুর ওপর কোনো ধরনের আক্রমণ সহ্য করবে না। এসব সাক্ষাৎকারে তিনি খুনের অভিযোগ সম্পর্কে বক্তব্য রাখার সুযোগকেও কাজে লাগিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেছেন যে সময়ে অপরাধ সংঘটিত হয়েছিল সে সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। মনু মানেসারের এসব সাক্ষাৎকারের পর অনেকেই প্রশ্ন তুলেছেন, ভারতীয় সংবাদ মাধ্যম যদি তাকে খুঁজে পায় এবং তার সঙ্গে কথা বলতে পারে, তাহলে দুটি রাজ্যের পুলিশ তাকে পাচ্ছে না কেন? সে সময় পুলিশের একজন কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছিলেন যে হত্যা প্রচেষ্টার মামলায় মনু একজন অভিযুক্ত আসামি, কারণ তাকে একটি ভিডিওতে ঘটনাস্থলের পাশে গুলি ছুঁড়তে দেখা গেছে। অপরাধ বিভাগ সহ পুলিশের বেশ কয়েকটি টিম তার অবস্থান খুঁজে বের করার চেষ্টা করছে, কিন্তু তিনি কোথায় আছেন সেটা এখনও বের করা যায়নি, বলেন পুলিশের এক কর্মকর্তা। গরু রক্ষার নামে ভারতে শুধু মাত্রাতিরিক্ত বাড়াবাড়িই হচ্ছে না, এই প্রবণতা জন্ম দিয়েছে এক অপরাধ অর্থনীতিরও। সেই অর্থনীতির আধার অপরাধমূলক কর্মকাণ্ড হলেও বিভিন্ন রাজ্যের আইন একে বৈধতার তকমা দিয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে গরু রক্ষার নামে যা চলছে তার উপর তৈরি এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনটি তৈরি করেছে পিপলস ইউনিয়ন ফর ডেমোক্রেটিক রাইটস PUDR। সমান্তরাল এই অর্থনীতির বৃদ্ধিতে সাহায্যের হাত বাড়িয়েছে বিভিন্ন রাজ্য সরকার ও তার প্রশাসন। প্রতিবেদনে বলা হয়েছে রাষ্ট্র গরু রক্ষা বাহিনীকে পরিচয়পত্র দিয়েছে, পুলিশ ও প্রশাসন তাদের সাহায্য করছে। ঘটনা পর্যালোচনায় দেখা গেছে বৈধ ব্যবসায়ীদের পশু ও গাড়ি এই বাহিনী আটক করছে, তারপর টাকা দাবি করছে। অনেক ক্ষেত্রে টাকা দিয়ে ব্যবসায়ীরা ছাড়া পাচ্ছেন, টাকা না পেলে পশুগুলো নিয়ে যাওয়া হচ্ছে গোশালায়। সম্প্রতি এটাই হয়ে দাঁড়িয়েছে অপরাধ ভিত্তিক অর্থনীতির নতুন নমুনা। রাষ্ট্র ও আইন যে একতরফাভাবে স্বঘোষিত গোরক্ষকদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, প্রতিবেদনের বিভিন্ন ঘটনা পর্যালোচনায় তা স্পষ্ট। আলওয়ারের পেহলু খান হত্যা মামলার উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে অপরাধীরা খালাস পেয়ে যাচ্ছেন, অথচ নিহত ব্যক্তির পরিবারের বিরুদ্ধে আনা হচ্ছে হরেক রকম অভিযোগ। পেহলু খানের হত্যাকারীরা সবাই মুক্ত, অথচ নিহতের বাবা, গাড়ি চালক ও পরিবারের আরও দুজনের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ দায়ের করা হয়েছে। 2016 সালে ইব্রাহিম ও রাশিদা হত্যা মামলা এবং তাঁদের পরিবারের দুই কিশোরী গণধর্ষণের শিকার হওয়ার ঘটনা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে CBI ধর্ষণের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে ওই কাজ গোরক্ষা বাহিনী করেনি, স্থানীয় দুর্বৃত্তরা ওই অপরাধের জন্য দায়ী। প্রতিবেদন অনুযায়ী অনেক ক্ষেত্রে কেবল মুখের কথাতেই পুলিশ ও প্রশাসন খুব সক্রিয় হয়ে উঠেছে। দেখা গেছে সন্দেহের বশে মুসলমানদের মারধর করা হয়েছে, অথচ পুলিশ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে
ঘটনাটি ভুল বোঝাবুঝি বলে মিটিয়ে দিতে চেয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট এই গোরক্ষকদের বাড়াবাড়ি বন্ধে সক্রিয় ভূমিকা নিয়েছেন। সর্বোচ্চ আদালত এ বিষয়ে বিশেষ বাহিনী তৈরির কথা বলেছেন। রাজ্যগুলোকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। তবে তাতে করেও কাজ হয়নি বলে প্রতিবেদনের অভিমত। বরং বিভিন্ন রাজ্য সরকার আইনি রক্ষা কবচ দিয়ে গোরক্ষা বাহিনীকে সাহায্য করছে। যেমন রাজস্থান সরকার, তারা গোরক্ষা আইন সংশোধন করে বাহন বাজেয়াপ্ত করার অধিকার দিয়েছে। রাজ্য পুলিশ বাহন বাজেয়াপ্ত আগেও করেছিল, কিন্তু এই আইন তাদের বাড়তি ক্ষমতা দিয়েছে। এই প্রতিবেদন 2016 সালের জানুয়ারি থেকে 2018 সালের মার্চ পর্যন্ত ঘটনাবলীর ওপর তৈরি। এ সময়ে ভারতে গোরক্ষার নামে বাড়াবাড়ির মোট 137টি ঘটনা ঘটে, যাতে মৃত্যু হয় 29 জনের। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মুসলমান 75% ও দলিতরা 12%। শুধু গবাদি পশু পাচার রোধে গোরক্ষা বাহিনীর লোকজনকে হিংস্র ও মারমুখী করছে না, কোনো কোনো ক্ষেত্রে দলিতরা আক্রান্ত হয়েছে মরা গরুর চামড়া ছাড়ানোর কাজ করতে অস্বীকার করায়। গোরক্ষার আন্দোলন ভারতের গ্রামীণ অর্থনীতির ওপর এক বিরাট ধাক্কা। গবাদি পশুর ওপর ভিত্তি করে গড়ে ওঠা শিল্প, বিশেষ করে চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ ও মাংস রপ্তানি শিল্প এই আন্দোলনে মার খেয়েছে। পাশাপাশি নাগরিকদের বেঁচে থাকার অধিকার, খাদ্য, পেশার স্বাধীনতার ওপর এই বাহিনী হানছে চরম আঘাত। প্রতিবেদনের অভিমত, গণতান্ত্রিক পরিমণ্ডলের চূড়ান্ত ক্ষতি হওয়ার আগেই এই অবস্থার মোকাবেলা করা দরকার। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন।